স্বামীরার বুক ধুকপুক করছে, কারণ সেই তো তৃণাকে পালাতে সাহায্য করেছে। এখন আফরান যদি জানতে পারে তৃণার পালানোর পিছনে ওর হাত আছে তাহলে ওকে মেরে একদম মাটি চাপা দিয়ে দেবে ওর ভাবনার মধ্যেই। আফরান গর্জে উঠে বলল, আনসার মি, কোথায় গিয়েছে ও? একবার পেলে হাত পা কেটে ওটাকে কবর দিয়ে আসব। স্বামীরা ভয়ের চোটে সবকিছু গড়গড় করে বলে দেয়, আমাকে বলেছিল পালাবে কিন্তু আমি নিষেধ করেছিলাম, তারপর আর কিছু জানি না কখন গিয়েছে কোথায় গিয়েছে। আফরান আর দেরি না করে মুহূর্তের মধ্যেই বেরিয়ে যায়। আয়েশ, সামিরা তুই কি কি জানিস আমাকে বল। সামিরা, ভাইয়া আমি তেমন কিছুই জানি না, তবে ওর যাওয়ার কারণ আফরান ভাইয়ার অতিরিক্ত অত্যাচার। আমাকে বলেছিল অন্তত শান্তিমতো একটু বাঁচতে চায় এসব থেকে। আয়েশের মাথায় যেন বাজ পড়েছে। নিশ্চয়ই ওর সাথে ওই আফরান অনেক বাজে কিচ্ছু করেছে যেটা ওহ নিতে পারেনি। জাফর সাহেব আর এক মুহূর্ত না দাঁড়িয়ে আয়েশকে নিয়ে বেরিয়ে পড়লেন তৃণাকে খোঁজার উদ্দেশ্যে। অজানা কোনো গন্তব্যের আশায় তৃণা দ্রুত দৌড়াচ্ছে চৌধুরী বাড়ির সীমানা পেরিয়ে। কয়েক মাইল শুধু দৌড়ে এসেছে, কারণ একটাই নিশ্চিত, যখন ওই সাইকোটা জানতে পারবে কোনো কিছু বাকি রাখবে না খুঁজার, সব গাড়ি ট্রাফিক করে আটকে দিয়ে চেক করবে নিশ্চিত। আর যদি একবার আবার উনার জীবনে ফিরে যেতে হয় তবে জীবনটা যে নরকে পরিণত হবে তাতে এক ফোঁটাও সন্দেহ নেই। নিজের মাফিয়াগিরি দিয়ে ওকে তিলে তিলে শেষ করবে, কিন্তু এত ক্ষোভ কেন আমার উপর উনার? এতটাই ঘৃণা কেন উনার চোখে? তবে ভালোবাসার বিকাশ কেন ঘটিয়েছিল এইটুকু সাদামাটা মনটায়? আমি তো বলিনি, তবে এতটা করেও কেন আজ আমি উনার চোখে এতটা নিচে? এসব ভাবতে ভাবতে আঁধার রাত্রিতে কখন যে অচেনা এক জঙ্গলে এসে পড়েছে খেয়ালই করেনি সে। একটা গাছের সাথে বাড়ি খেয়ে দুকদম পিছিয়ে গেল ওহ শব্দ করে, তখন ওর হুঁশ আসে। কপালে ব্যথার জায়গাটা ঘষতে ঘষতে চারদিকটা একবার দেখে নিয়ে ভয়ে কাঁপা গলায় বলতে লাগল, চেয়েছিলাম তো এমন একটা জায়গায় আসতে, কিন্তু এখন এত ভয় লাগছে কেন? তৃণা টিপটিপ পায়ে সামনে এগুচ্ছে, হঠাৎ করে কেউ পেছন থেকে ওর হাত ঝাপটে ধরে বলল, আর সামনে যেও না, ওদিকে বিশাল নদী আছে। তৃণা ভয়ে আঁতকে উঠে, কিন্তু গলাটা পরিচিত মনে হচ্ছে। নাবিল ভাইয়া, আপনি? ছেড়ে দিন আমায়, আমি যাব না ওই বাড়িতে, প্লিজ যেতে দিন। নাবিল শীত হেসে বলল, তুমি চাইলেও আর যেতে পারবে না ওই বাড়ি। মানে? যেখানে তোমাকে কষ্ট দেওয়া হয় সেখানে আবার যেতে চাও? তুমি যেতে চাইলেও আমি কিন্তু তোমাকে ওই সাইকো মাফিয়ার হাতে আর পড়তে দেব না। সত্যি বলছেন ভাইয়া? আমাকে হেল্প করবেন আপনি? কেন করব না? এতদূর অবধি এসে পিছিয়ে যাওয়ার মতো ছেলে আমি নেই। তৃণা না বুঝার মতো করে দৃষ্টি ফেলে নাবিলের চোখে। যদি ওই বাড়িতে না ফিরতে চাও তবে আমার সাথে আসতে পারো, হেল্প করব। আপনার সাথে গেলে নিশ্চয়ই আপনাদের বাড়ি নিয়ে যাবেন, তখন তো এক মুহূর্তও লাগবে না ওই সাইকো তার হাতে পড়তে। আমাদের বাড়িতে তো আমি নিজেও সেদিনের পরে যাইনি, তুমি নিশ্চিত থাকতে পারো নিরাপত্তা নিয়ে। সেদিনের কথা মনে আসতেই তৃণা থমকায়। উনি নিজেও তো এক ধরনের ডেভিল বলতে গেলে, কিন্তু জেল থেকে কিভাবে বের হল? আচ্ছা, সেদিনের প্রতিশোধ নিতে আবার আমাকে নিয়ে যাবে না তো? তৃণা নাবিলের হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে ভীত গলায় বলল, আপনিও আমাকে মারবেন তাই না? প্রতিশোধ নিবেন, এই জন্যই হেল্প করার নাম নিচ্ছেন? নাবিল আবারও হেসে বলল, প্রতিশোধ তোমার থেকে কেন নেব? তুমি কিছু করেছ? তুমি তো কিছু করনি তৃণা, আমি কেন তোমার ক্ষতি চাইব বলো? তবে জোট করব না, বিশ্বাস না করলে ঠিক আছে, আসতে হবে না আমার সাথে। নাবিলের কথাগুলো ওর বুঝতে অসুবিধে হয়নি। কথাগুলো তৃণার পছন্দ হয়েছে, তবে কি বিশ্বাস করে নেব? আর তাছাড়া কোনো উপায় ও দেখছি না আপাতত। আজকের জন্য যাই, পরে না হয় কিছু হলে ওখান থেকে অন্য কোথাও যাওয়া যাবে। ভাইয়া আমি যাব আপনার সাথে। নাবিল একটু হেসে বিটবিট করে বলল, আফরান চৌধুরী তুই এবার কি করবি ভাই? জানিস আফসোস হচ্ছে তোর জন্য, আজকের এই দিনটার জন্যই অপেক্ষায় ছিলাম। এত কিছু করেছি কি শুধু শুধু? সেদিনের জবাব তুই পাবি, আর কালকে রাতে আমার ভালোবাসাকে শাস্তি দেয়ার ব্যাপার তা তো পরে দেখে নিব আমি। তৃণা আবারও ডাকল, ভাইয়া কি হলো? আমি যাব তো, সত্যি বলছি, শুধু আমাকে ওই সাইকোটার কাছ থেকে দূরে রাখবেন বলুন,
অমন বিষাদময় ভালোবাসা আমার চাই না। একদম চিন্তা করো না তুমি, তোমাকে প্রোটেক্ট করার দায়িত্ব আমার। এদিকে আফরান গাড়ি নিয়ে বের হয়ে যায়, যেখানে যেখানে খোঁজা সম্ভব সব জায়গায় খোঁজা শেষ অলরেডি, রাত প্রায় শেষের দিকে। এমন কোনো জায়গা বাকি রাখেনি, এই আশেপাশের সবগুলো জায়গা খুঁজে বেরিয়েছে পাগলের মতো ছন্নছাড়া হয়ে, কিন্তু লাভ হল না। আফরানের চেহারায় ভীষণ গাম্ভীর্যতা, এই বুঝি সব ধ্বংস করে দেবে। এটা কি আসলেই রাগ নাকি কাউকে হারানোর ভয়? চেহারা দেখে বুঝার কোনো উপায় নেই। যখন কিছু করতে পারল না, তাই গাড়ির গ্লাসে হাত মুঠিবদ্ধ করে ঘুষি মারে। হাত থেকে গাঢ় রক্ত টপকে নিচে পড়ছে। আফরানের চোখে মুখে ব্যথার কোনো ছাপ নেই, যেটা আছে সেটা শুধুমাত্র সবকিছু খণ্ডবিখণ্ড করে দেওয়ার প্রয়াস। আয়েশ জাফর সব জায়গায় গিয়ে দেখেছে, কিন্তু তৃণা কোথাও নেই। আয়েশ রক্তবর্ণ হয়ে সামিরার সামনে গিয়ে বাহু চেপে ধরে বলল, সবকিছু তোর জন্য হয়েছে, তখন যদি বলতি আমরা তখন খোঁজ করলে অবশ্যই পেয়ে যেতাম। তৃণার যদি কিছু হয় ছাড়ব না তোকে, দেখে নিস। বিগত ৩ দিন ধরে আফরানের কোনো খোঁজ খবর নেই, বাড়ি আসা তো দূর, অফিস পর্যন্ত যায়নি আফরান। আয়েশ ভেবেছিল আফরান হয়তো যেভাবেই হোক খুঁজে বের করবে তৃণাকে, কিন্তু এখন তো দেখছি আফরান নিজেই নিখোঁজ হয়ে বসে আছে। সেদিন গ্রামে গিয়ে চাচা চাচি কাউকেই পেলাম না। আচ্ছা, কেউ ইচ্ছে করে গুম করে দেয়নি তো সবাইকে একসাথে? কথাটা ভাবতেই শরীর শিউরে উঠে।